নাহিদ ইসলামের উপর আওয়ামী লীগ কর্মীরা আক্রমণ করে ডক্টর ইউনূস ফেসেছে। দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা লাঠি সুটা নিয়ে রাজপথে নেমেছে এবং এনসিপির নাহিদ সহ সবাইকে কিন্তু আক্রমণ করে আছে দেখতে পাচ্ছেন। এদিকে আজ ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে হয়ে রাজপথে নেমেছে। উপদেষ্টা সহ অনেক এনসিপি নেতাদেরকে আক্রমণ করে শেখ হাসিনার ফাঁসি রায় দেওয়াতে এই নিয়ে দেশের মধ্যে উত্তাল পরিবেশ তৈরি হয়েছে। শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবার প্রধান বাধা হচ্ছে আসলে ভারত। কার ফাঁসি কে কাকে দেবে, আল্লাহ যার ফাঁসি যাকে নির্ধারণ করে রেখেছেন তার ফাঁসি হবে। ভারত তাদের স্বার্থে আঘাত লেগেছে, সেই কারণে সেনাবাহিনীকে দিয়ে বঙ্গবন্ধু হত্যা করিয়েছে। আমেরিকাও নাকি জড়িত ছিল। তাহলে এখন যে ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, ডক্টর ইউনূসের পতনের পিছনে ডক্টর ইউনূস যদি মারাও যায় তার পিছনেও কি ভারত জড়িত থাকবে? এটা একটা প্রশ্ন। আর ভারত তাদের স্বার্থের কারণে কি ডক্টর ইউনূসকে মেরে ফেলবে? অবশ্যই আপনারা যারা এটা চিন্তা করতেছেন তারা তো অবশ্যই ডক্টর ইউনূসকে মেরে ফেলতে পারে। আসিফ নজরুল তার পুলিশ পাঠায় এবং সেখান থেকে মনে করেন সেভ করে, আমি বলবো যে গ্রেফতার নয়, ডক্টর ইউনূসকে সেভ করে, কারণ তার যে তৌহিদি ফোর্স রয়েছে তারা গণহত্যা করে দিত। যে এই তৌহিদি জনতা কবর থেকে লাশ আপনার তুলে নিয়ে আগুন দিয়ে পোড়াই দিতে পারে, সেই তৌহিদি জনতা সবকিছু করতে পারে। আমি প্রথমে দুঃখ প্রকাশ করতে চাই শেখ হাসিনার কাছে যে আমি তাকে নিজেও ভুল বুঝেছি। আমার মনে হচ্ছে যে তিনি এই হত্যাগুলো করেছেন, কিন্তু এই ফোন আলাপের পরে আপনার এই রিপোর্টটি, এই কনভারসেশনগুলো থেকে স্পষ্ট হয় যে তিনি আসলে কাউকে মারতে চান না। শেখ হাসিনাকে যারা ভুল বুঝতো এখন তারা ভালোবাসতে শুরু করে এবং দেশে আজকে একটা নতুন পরিস্থিতি হয়। আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে শেখ হাসিনার ফাঁসি রায়টি হওয়ার পর থেকেই তারা পরিকল্পনা করে আসছিল। দর্শক শ্রোতা, এনসিপি নেতা নাহিদ ইসলামের উপর কঠিন একটি প্রভাব পড়ে আজকে এবং নাহিদ, সার্জিস এবং যারা যারা ছিল সমন্বয়ক শেখ হাসিনাকে বিদায় করার পিছনে, সেই শব্দের উপর তারা ধরে ধরে প্রভাব ফেলতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন কি হয় আজকে দেশের রাজপথে এবং ঢাকা যে উত্তাল হয়েছে সেই উত্তাল পরিবেশে কার কি হয়েছে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি প্রথমে দুঃখ প্রকাশ করতে চাই শেখ হাসিনার কাছে যে আমি তাকে নিজেও ভুল বুঝেছি। আমার মনে হচ্ছে যে তিনি এই হত্যাগুলো করেছেন, কিন্তু এই ফোন আলাপের পরে আপনার এই রিপোর্টটি, অসাধারণ একটা রিপোর্ট, এই কনভারসেশনগুলো থেকে স্পষ্ট হয় যে তিনি আসলে কাউকে মারতে চান না এবং তাঁর ক্ষমতাচ্যুতি হওয়ার পরে উনি যে জঙ্গি শব্দটা ব্যবহার করেছেন, আমি আবার দুইটা জিনিসের সরি বলতে চাই। যে উনি যখন রাজাকারের বাচ্চা বলেছিলেন আমি এটা ভুল বুঝেছিলাম। আমার মনে হচ্ছে ইন জেনারেল উনি রাজাকারের বাচ্চা বলছেন, কিন্তু এখন আমার কেন সবার কাছে স্পষ্ট যে রাজাকারের বাচ্চা আসলে কি এবং তারা কি করছে। আজকে এই মুহূর্তে আমার দেশে বাউলরা নির্যাতনের শিকার হচ্ছে। আপনি দেখেছেন যে কয়েকদিন আগে ইসকনকে কেন্দ্র করে মুখে সন্ত্রাসী বলে তো পারছে না, তাই একটা লোক, একটা খতিব, একটা কেন্দ্রীয় মসজিদের খতিব, সে নিজে বলাৎকার করেছে। বলছে যে আমি বলাৎকারের শিকার হয়েছি, অর্থাৎ সে যে শিকল বেঁধেছে, চিত হয়ে পড়েছিল, সব তার নাটক, তার বলাৎকারটাও তার নাটক। শোনা যায় ভারত তাদের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। ভারত তাদের স্বার্থে আঘাত লেগেছে, সেই কারণে সেনাবাহিনীকে দিয়ে বঙ্গবন্ধু হত্যা করিয়েছে। আমেরিকাও নাকি জড়িত ছিল। এরপরে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসে, ভারতের সাথে তেমন ভালো সম্পর্ক না থাকার কারণে ভারতের স্বার্থ হাসিল হয়নি, সে কারণে জিয়াউর রহমানকেও নাকি ভারত হত্যা করিয়েছিল। এরপরে এরশাদে ক্ষমতায় নাই এবং এরশাদের সাথে ভারতের খুবই ভালো সম্পর্ক ছিল এবং এর পরবর্তী সময়ে নাকি এরশাদের পতনের পিছনে ভারতে বাংলাদেশে গণঅভ্যুত্থানে কলকাঠি লেগেছে। এখন আমার কথা হচ্ছে, সকল বিষয়ে যদি ভারতই যুক্ত থাকে, বাংলাদেশ হওয়ার পর থেকেই যতই রাষ্ট্রশাসক এসেছে সকলের মরার পিছনে, সকলের পতনের পিছনে যদি ভারতই যুক্ত থাকে, তাহলে এখন যে ডক্টর ইউনূস ক্ষমতায় আছে, ডক্টর ইউনূসের পতনের পিছনে ডক্টর ইউনূস যদি মারাও যায় তার পিছনেও কি ভারত জড়িত থাকবে? এটা একটা প্রশ্ন। আর ভারত তাদের স্বার্থের কারণে কি ডক্টর ইউনূসকে মেরে ফেলবে? অবশ্যই আপনারা যারা এটা চিন্তা করতেছেন তারা তো অবশ্যই ডক্টর ইউনূসকে মেরে ফেলতে পারে। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে সিস্টেমেটিক ভাবে আর্মির মধ্যে আরেকটা গ্রুপকে দিয়ে কুকুরে মেরে ফেলতে পারে, তাই নয় কি? তাহলে তো আপনাদের কথা মতোই ডক্টর ইউনূস এখনো মৃত্যুর মুখে এবং ওয়াকারুজ্জামানও মৃত্যুর মুখে। তাহলে আপনারা কিভাবে বলেন যে আওয়ামী লীগ ফিরবে না? তাহলে আপনারা কিভাবে বলেন বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে, বাংলাদেশে ভারতের আধিপত্য একেবারে শেষ হয়ে গিয়েছে, ভারত আর বাংলাদেশে কোনো ধরনের দাদাগিরি চালাতে পারবে না? আরে ভাই, 1971 সালের পর থেকে আপনারা নিজেরাই বলেন সকল কিছুর পিছনে ভারত জড়িত। তাহলে সামনে আগে যা হবে তার পিছনে ভারত জড়িত। আমি 100% ভাবে কোনো প্রমাণ পাইনি বা শিউলি বলতে পারি না বঙ্গবন্ধুর হত্যার পিছনে ভারত জড়িত আছে কিনা, জিয়াউর রহমানের হত্যার পিছনে ভারত জড়িত আছে কিনা, এরশাদের পতনের পিছনে ভারত জড়িত আছে কিনা, এবং শেখ হাসিনার যে পতন হয়েছে 5 আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ষড়যন্ত্রমূলক উঠের পিছনে ভারত জড়িত আছে কিনা। এটা বিভিন্ন ধরনের মোটিভ তৈরি করার জন্য বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে উপস্থাপন করে। আমি কোনো প্রমাণ ছাড়া আন্তাজি কোনো কথা আপনাদের সামনে বলতে পারবো না, কিন্তু আপনাদের কথা ধরে যদি বলতে হয় তাহলে ডক্টর ইউনূস যদি আগামীতে
কোনোভাবেই কেউ মেরে ফেলে, তাহলে সেটার পিছনে ভারত জড়িত থাকবে। আর ভারত স্বার্থের জন্য তো নাকি কোনো রাষ্ট্রশাসককে মেরে ফেলে বা আর্মিকে দিয়ে কুক করায় মেরে ফেলে, তাই নয় কি? আগামীতে কি তাই হতে চলেছে? তাহলে এটাই বোঝা যাচ্ছে আপনাদের কথা মতো ভারতের সাথে দাদাগিরি করে বাংলাদেশের কোনো রাষ্ট্রশাসক টিকে থাকতে পারেনি, হয়তো পতন হয়েছে, না হয় মারা গিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। আর ভারত এই দক্ষিণ এশিয়ার মধ্যে প্রভাবশালী দুটো দেশের মধ্যে একটা, আর ভারতের পেটের মধ্যে আছে বাংলাদেশ ভারতের পেটের ভিতর থেকে ভারতের সাথে চোখ রাঙিয়ে কথা বলবে, ভারতকে থ্রেট দিয়ে কথা বলবে। ভারত তো ওই রাষ্ট্রশাসককে ক্ষমতা রাখবে না, কখনো বাঁচায়ও রাখবে না, আর বেঁচে থাকলো পতন ঘটিয়ে ফেলবে। এটা তো 100%। আপনার ঘরের মধ্যে আপনার ছোট ভাই যখন আপনার থেকেও বেশি প্রভাব বিস্তার দেখাতে চাই, বেশি বড় বড় কথা বলতে চাই, তখন বড় ভাই কি করে? তাকে শাসন করতে চাই, বড় ভাই তাকে দমিয়ে রাখতে চাই। এটাই হচ্ছে সিস্টেম। রাজনীতির ক্ষেত্র সেম একই ক্যাটাগরি। যখন আপনার কর্মী আপনার থেকে বড় হয়ে যেতে চায়, আপনার থেকে প্রভাব বিস্তার করতে চায়, আপনার উপর কাউন্টার দেওয়ার জন্য বসে থাকে, তখন নেতা কি করে? কর্মীকে হয়তো মেরে ফেলে, তা না হলে তার রাজনীতিটাকে একেবারে শেষ করে ফেলে, তাকে আর উঠতে দেয় না। সেম ভাবে এটাও তো একটা জিও পলিটিক্স, তাই নয় কি? ভারতের নিয়ন্ত্রণে যদি বাংলাদেশ না থাকে, যে রাষ্ট্রশাসক থাকবে সে যদি ভারতের সাথে কাউন্টার নেওয়ার চেষ্টা করে, ভারতকে উল্টাপাল্টা কথা বলে, ভারতের সীমানা নিয়ে টানাটানি করে, ভারতের চিকেন নেক নিয়ে টানাটানি করে, ভারতের শত্রু দেশের সাথে উঠা বসা করে, তাহলে তো ভারত সে রাষ্ট্রশাসককে হয়তো পতন ঘটাই ফেলবে, তা না হলে মেরে ফেলবে। এটা ওপেন সিক্রেট, একদম ক্লিয়ারলি বলা যায়। হয়তোবা সেটা তাৎক্ষণিক হয় না, 5 বছর সময় লাগে, 3 বছর সময় লাগে, হয়তো অনেক সময় 7-8 বছর 10 বছর সময় লাগে, কারণ মেকানিজম গুলো গোছাতে হয়, মোটিভ তৈরি করতে হয়, অনেক সময়ের প্রয়োজন আছে। তাই যে যেটাই চিন্তা করেন না কেন, স্বার্থের কারণে ভারত বাংলাদেশের রাষ্ট্রশাসকের সাথে যা কিছু করা তা আগেও করেছে, ভবিষ্যতে করবে। সেটা ডক্টর ইউনূস থাকুক এবং পরবর্তীতে বিএনপি ক্ষমতায় আসুক, কোনো হেরফের হবে না। হয়তো সময় এদিক ওদিক হয়, কিন্তু যা ভারত করার চেষ্টা করছে সেটা তারা ঠিকই করে নিবে, এটা 100%। ভারতের বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেটাও আমরা জানি। এর পরবর্তী বিশ্বস্ত রাজনৈতিক দল হচ্ছে জাতীয় পার্টি, সেটাও আমরা জানি। তারাও যদি ভারতকে চোখ রাঙিয়ে কথা বলে, তাদেরকে পর্যন্ত ভারত ছাড় দিবে না। সেখানে তো এখন যারা আধিপত্য বিস্তার করছে বাংলাদেশ এবং রাষ্ট্রশাসক যারা আছে, ডক্টর ইউনূসের আশেপাশে গণ রাজনৈতিক দল যারা আছে, তাদেরকে তো ভারত বিন্দু মাত্র ছাড় দিবে না। অনেকেই বলা শুরু করে দিয়েছে 1.5 মাস হয়ে গিয়েছে, ভারত কিছুই করবে না, ভারত কিছুই করতে পারবে না। আরে ভাই, এর আগেও কিন্তু অনেকেই অনেক কথা বলেছে 2001 থেকে 6 সালে, ভারত কিছুই করতে পারবে না, ভারতকে লুৎফুজ্জামান বাবর না চায় ছাড়তেছে, 10টা অস্ত্র আনতেছে, তারেক জিয়া ভারতকে খায় না, ভারতকে পুড়ে ফেলবে, সে করে ফেলবে, পাকিস্তানের সাথে কি ভালো সম্পর্ক। তো 2001 থেকে 2006 সাল পর্যন্ত না ক্ষমতায় ছিল। এরপরে বিএনপি কি হাল করেছে দেখেছেন, তারেক জিয়ার কি হাল হয়েছে দেখেছেন। 19 বছর বিএনপি ক্ষমতার বাইরে, এখনো ক্ষমতায় আসতে পারে নাই, তারপরও এখনো টানাপোড়েন চলতেছে ক্ষমতায় আসার জন্য। এটাই হচ্ছে ভারত, এটাই হচ্ছে ভারতের কূটনীতি, এটাই হচ্ছে ভারতের রাজনীতি। তাদের চাণক্য নীতি রাজনীতি অন্য লেভেলের, কথা বুঝতে পেরেছেন? চাণক্য নীতির রাজনীতি খুব স্লো পয়জনের মতো হয়, কিন্তু কার্যকারিতা অনেক বেশি। সেটা বারবার ভারত করিয়ে দেখিয়েছে। বিশ্বের কূটনীতির অবস্থা দেখেন, ভারতকে সকল দেশ এখন সমীহ করে চলতে বাধ্য হচ্ছে। তারা কি যুদ্ধের হুমকি দিচ্ছে, তারা কি মেরে ফেলবে, কেটে ফেলবে বলতেছে, কিন্তু কূটনীতিক ভাবে এমন ভাবে সাজিয়ে ফেলতেছে বিশ্বের সকল দেশ ভারতের সাথে সম্পর্ক ভালো করার জন্য চেষ্টা করছে, কারণ ভারতকে প্রয়োজন আছে। ভারত ঠান্ডা মাথার খিলাড়ি। তাই যারা এখন বাংলাদেশের রাষ্ট্র শাসন করার চিন্তা ভাবনা করছেন বা রাষ্ট্র শাসন করছেন, তারা ভারতকে বাইরে রেখে কোনো কিছু চিন্তা করার কোনো অপশন নেই। কারণ এটা আমাদের ধর্মযুদ্ধ না, যে ভারতের সাথে আমাদের ধর্মযুদ্ধ চলতেছে, সকল মুসলিম এক হয়ে ভারতের সাথে যুদ্ধ করবে, সেটা ভিন্ন বিষয়। তখন আমরা সকলে অন্য পারপাস চিন্তা করবো, কিন্তু এটা হচ্ছে রাজনৈতিক বিষয়, জিও পলিটিক্সের বিষয়। সে কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে। ভারতকে মাইনাস করে বাংলাদেশের কোনো বিষয় চিন্তা করা যাবে না। যদি চিন্তা করেও থাকি, সে রাষ্ট্র শাসকের জন্য ক্ষতি, সে রাষ্ট্র শাসক বেঁচে থাকবে নাকি পতন হবে সেটাও নিশ্চিত না, এবং বাংলাদেশের জনগণের জন্য ক্ষতি। তাই ভারতের যারা শত্রু দেশ আছে তাদের সাথে এত দহরম মহরম সম্পর্ক দেখিয়ে আরো বিপদ ডেকে আনিয়েন না। বাংলাদেশের অলরেডি অনেক বিপদ বাংলাদেশের উপর দিয়ে চলতেছে। একে তো রাজনৈতিক কোনো বিষয় স্টেবল না, একে তো অনির্বাচিত সরকার অনেকদিন ধরে ক্ষমতায় আছে, তৃতীয়ত দেশের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, চুরি চামারি ডাকাতি হত্যা ঘুম চলতেই আছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তো বাংলাদেশে এখন কোনো কিছুই অবশিষ্ট নাই। তাই আমাদেরকে আরো বেশি সচেতন হয়েই দেশ পরিচালনা করতে হবে। ডক্টর ইউনূস যখন ক্ষমতা এসেছিল তখন সকলে মনে করেছে তিনি নোবেল লরিয়েট, তিনি বাংলাদেশকে সিঙ্গাপুর করে ফেলবে। তো ডক্টর ইউনূস আসার পরে বাংলাদেশ তো সিঙ্গাপুর হয়নি, বরং বাংলাদেশ ফিলিস্তিন হয়ে গিয়েছে। তাহলে বাংলাদেশে আরো যদি কোনো ভালো শাসক আসে, সেও কখনো বাংলাদেশকে সিঙ্গাপুর করতে পারে না। বাস্তবতা হচ্ছে বাংলাদেশকে সিঙ্গাপুরের কাছাকাছি অন্তত নিয়ে যেতে চেষ্টা করেছিল শেখ হাসিনা। সে শেখ হাসিনাকেই আপনারা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে পতন করেছেন। শেখ হাসিনা যেখানে পারা নাই, সেখানে বাংলাদেশ আর কোনো শাসক বাংলাদেশকে সিঙ্গাপুরের কাছাকাছি নিয়ে যেতে পারবে না। আর ডক্টর ইউনূসের মতো শাসক আসলে তো ফিলিস্তিনি হয়ে যাবে। সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি, আরো কিছুদিন আছে আরো প্রমাণ পাবো। আর বিএনপি আসলে তারা তো দুর্নীতিতে 2001 থেকে 6 সালে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে, 4 বার, সেটাও আমরা জানি। 64 জেলার মধ্যে 63 জেলা মামলা হয়েছে, সেটাও আমরা জানি। কত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে গুম হত্যা করেছে, সেটাও আমরা জানি। 10টা অস্ত্র মামলা কারা খেয়েছে, সেটাও আমরা জানি। আর জামাতের ইতিহাসের কথা কি বলবো, 71 সালে যা করেছে সে তা এখনো তারা মনে প্রাণে লালন করে, এখনো বাংলাদেশকে বিশ্বাস করে না। তারা ছিল সবচেয়ে বড় গণহত্যাকারী, তারাই এখনো নিষিদ্ধ না, বুক ফুলে রাজনীতি করছে। আবার তাদের একজন আমির বক্তব্য দিচ্ছে, পুলিশ আমাদের কথা মতো নির্বাচনে উঠবে আর বসবে, আমরা যাকে বলবো তারে গ্রেপ্তার করতে হবে। মানে পুলিশ হচ্ছে ওদের চাকর, ক্ষমতায় আসার আগে চাকর বানায় ফেলছে, জনগণকে তাদের চাকর বানায় ফেলছে। এই হচ্ছে বিএনপি এবং জামাতের অবস্থা। তাই বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, কোন রাজনৈতিক দলের ভালো না। অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে
আওয়ামী লীগ হচ্ছে মন্দে ভালো। তাই আগামী সাধারণ জনগণ যতই ব্রেন ওয়াশ হন, ডিসিশন আপনাদের, কারণ দেশ আপনাদের, দেশ আপনাদেরকে বাঁচাতে হবে। কার হাতে থাকলে দেশ ভালো থাকে। ডক্টর ইউনূসের বিরাট বিজয়, অ্যাট দি সেম টাইম তারেক রহমানের বিরাট পরাজয়। দর্শক, পুরো বিএনপি ইউনূসের ফাঁদে ঘুরপাক খাচ্ছে। আপনারা জানেন যে 13 জুন একটা কেলেঙ্কারি ঘটেছিল, লন্ডন কেলেঙ্কারি। ইউনূস তারেক রহমান একটা বৈঠক হয়েছিল, যে বৈঠকটা সম্পূর্ণ অন্যায্য। তারেক রহমানের সাথে বৈঠক করতে ইউনূস কিছুতেই লন্ডন যেতে পারেন না, এটা ছিল একটা ব্লান্ডার। এবং লন্ডন সফরের তেমন কোনো প্রয়োজনীয়তা ছিল না। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে ইউনূসের কোনো মিটিংও হয়নি। লন্ডন সফরের বড় অর্জনই ছিল তারেক রহমানের সাথে মিটিং, এবং মিটিং শেষে জয়েন্ট স্টেটমেন্ট, এটা ছিল একটা গ্রেট ব্লান্ডার। জামাত, চরমনাই, এনসিপি সহ সবাই এটা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছিল, ইউনূসকে সমালোচনায় বিদ্ধ করেছিল। এবং এত টাকা খরচ করে তারেক রহমানের সাথে বৈঠক, এবং ওই বৈঠকে কিছু চুক্তি হয়েছিল যে কত আসনে বিএনপিকে ক্ষমতা এনে দিবে। 240 আসনের কথা ভাবা হয়েছিল। এখন 240 আসনে এটা ঠিক করে দেবে কে, ইউনূস না তারেক রহমান? অনেক বিষয় আছে, আমরা জানি, বলি নাই। কিন্তু ইউনূস মুহূর্তে উপলব্ধি করতে পেরেছেন যে না, বিএনপিকে তো একটা চুক্তি বা বৈঠক টৈঠক করে মোটামুটি ঠান্ডা করেছি। কারণ ওই বৈঠকের আগের দিনও অমুকের পদত্যাগ চাই, তমুকের পদত্যাগ চাই, ইউনূস বাংলাদেশ বিক্রি করে দিচ্ছে, নানান কথাবার্তা। কিন্তু বৈঠকের পর সব চুপ, ঠান্ডা। তো ইউনূস দেখলেন যে না, বিএনপিকে তো ঠান্ডা করতে পেরেছি, কিন্তু লন্ডন সমঝোতার উপর আবার টিকেও থাকা যাবে না, জনগণকে নিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে। লন্ডন বৈঠকটাই ছিল মূলত কিভাবে কারচুপি করে সেই 111 টাইপের নির্বাচন করে তারেক রহমানকে ক্ষমতা এনে দেওয়া যায়। কিন্তু না, সেটা করা যাবে না। ক্ষমতায় অন্য কোনোভাবে পিছনের দরজা দিয়ে কাউকে এনে দেওয়া যাবে না। ইউনূস উপলব্ধি করেছেন যে সুষ্ঠু নির্বাচন হতে হবে, সারা পৃথিবীকে সাথে নিয়ে, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীকে সাথে নিয়ে সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটি হচ্ছে বাস্তবতা। দর্শক, এই জায়গায় মূল যে পয়েন্টটা দেখেন, তা ইউনূস বিএনপিকে ঠান্ডা করলো যে অমুকের পদত্যাগ তমুকের পদত্যাগ চায় না। আবার দেশ বিক্রি করে দিচ্ছে, চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে। মানবিক করিডোর নিয়ে কি তুলকামাল কাণ্ডটা বিএনপি ঘটিয়েছিল, এখন আর মানবিক করিডোর নিয়ে কোনো কথা নেই। এই যে বিএনপিকে থামিয়ে দিতে পারা, এটি হচ্ছে ইউনূসের আসল বিজয়। এবং দেখেন, এই যে বললাম যে বিএনপির নাকে বড়শি লাগিয়ে ইউনূস বিএনপিকে ঘুরাচ্ছেন। দলিল, গণভোটে রাজি না, গণভোট এই সেই খারাপ। এমনকি তারেক রহমান নিজে বলেছেন গণভোট আলু পেঁয়াজের চাইতেও কম গুরুত্বপূর্ণ। সেই গণভোটের তারিখ ইউনূস ঘোষণা করেছেন, মানে ফাইনাল করেছেন যে গণভোট হবে। এটা বিএনপির প্রতি একটা চপেটাঘাত। আবার গণভোটে তো বিএনপি রাজি ছিল না, এক পর্যায়ে রাজি হয়েছে, জুলাই সনদে সাইন করেছে, সবকিছুই কিন্তু করিয়েছে। এবং তারেক রহমান দেশে আসতে পারে না। ইউনূস বলেছে যে আসেন, আমরা সব হেল্প করবো, কিন্তু তারেক রহমান দেশে আসেন না। এমন আসার সম্ভাবনা আমি দেখছি না। লজ্জা শরম নাই বিএনপি, প্রত্যেক মাসে বলে অমুক মাসে, এই মাসে আসবে, কিন্তু ওই মাসে আর আসে না। মানে বিএনপির কথার কোনো ক্রেডিবিলিটি নাই। কিভাবে আসবেন? দেশে আসতে পারবেন না মনে হয়। বিএনপি এমন বিপদে পড়েছে যে একদিকে খালেদা জিয়া মারা যাচ্ছে, আর একদিকে তারেক রহমান দেশে আসতে পারছেন না, পারবেন না, হাইপ তৈরি করতে পারবেন না। আসলে উল্টো অ্যাকশন হবে, বিএনপি আরো বেকায়দায় পড়ে, বিএনপির উপর তার নিয়ন্ত্রণ থাকবে না, তাকে দায় নিতে হবে চাঁদাবাজির। এগুলো সব মিলিয়ে তারেক জিয়ার একটা বিরাট পরাজয়। যে ইউনূসের সাথে বৈঠক করলেন, সেই অবৈধ সমঝোতা থাকলো না, নির্বাচন সুষ্ঠুই হতে যাচ্ছে, আবার তিনি দেশেও আসতে পারলেন না, আর ইউনূসের বিরুদ্ধে বড় কিছু বলার মতো গ্রাউন্ডও নাই। আজকের প্রশ্নটা খুব সহজ বা সোজা। বাংলাদেশ সরকার বারবার আনুষ্ঠানিক চিঠি দিচ্ছে, আর দিল্লি একটাই কাজ করছে, চুপ আর সম্পূর্ণ চুপ। প্রশ্ন হলো, এটা কি শুধু কূটনৈতিক নীরবতা, নাকি ভারত খুব স্পষ্টভাবে বলেই দিচ্ছে হাসিনাকে আমরা ফিরতে দিচ্ছি না, এখন বা ভবিষ্যতে কোনো সময় নয়। যখন একজন দণ্ডপ্রাপ্ত আসামি একদিকে মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ডে দণ্ডিত, অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত, এমন একজনকে ফেরত আনার জন্য ঢাকা আনুষ্ঠানিকভাবে চাপ দিচ্ছে, সেখানে দিল্লির নীরবতা কি বাংলাদেশের নির্বাচনের মাঠকেও বদলে দেবে? আজ আমরা এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে তুলে আনবার চেষ্টা করব, ভারত কেন হাসিনাকে ফেরত দিচ্ছে না, আর ঢাকায় কেন বারবার চিঠি দিচ্ছে, আর এই রণকৌশল নির্বাচনের আগে বাংলাদেশের ভেতরে ঠিক
কি প্রভাব ফেলতে পারে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে সঙ্গী প্রথম কলকাতার ডেপুটি এডিটর, সাংবাদিক বিশ্লেষক, আমার বন্ধু পরমাশিস ঘোষায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমিও কি চুপ থাকবে? না, চুপ থাকার বিষয় তো না, এটাও একটা কৌশল, জানো তো, মানুষের কাছে ভালো থাকা। এখানে আমি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করব না, কিন্তু তারা তাদের কাজটা করে দেশের মানুষের কাছে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। তারাও জানে যে কি চুক্তি, কেন ভারত দিচ্ছে না, কিন্তু আনুষ্ঠানিক চিঠিটা তো দেওয়ার দরকার। আর নিরাপত্তাই মানে বুঝতেই পারছো, কথাটা হচ্ছে বন্দি প্রত্যার্পণ চুক্তি। উনি যখন এখানে, দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে আওয়ামী লীগের বিষয়টা নিয়ে কথা হয় এবং শেখ হাসিনার বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এখানে যে আপনাদেরকে দেখেছে, এইগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে দর্শক? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।